আচ্ছা, পুরো ভাইকিং সিজনটা আপনারা দেখেছেন আমি ধরে নিচ্ছি। এখন বলেন তো, ভাইকিংসের পঞ্চম সিজনের একটা কিংবদন্তি দৃশ্য যদি আপনাকে বেছে নিতে বলা হয় তাহলে কোনটাকে আপনি চয়েস করবেন? আসলে সেই দৃশ্যটা এখনো আসেনি আমার অন্তত মনে হয়, তবে না আসলেও এখনই দেখবেন সেটা। এই কিংবদন্তি তুল্য দৃশ্যটা নিঃসন্দেহে এটিই হবে, যেখানে একটা পাখি, একজন মানুষ এবং একজন বামনের এই অদ্ভুত সমাবেশ। যে লোকটিকে এখন দেখতে পাচ্ছেন সে কেন হিমায়িত তুষারাবৃত পরিবেশের মধ্যে নগ্ন হয়ে ঘুরছেন সেটা কি জানেন? আসুন এখনই সেই রহস্যটি আপনাদের সামনে খোলাসা হওয়ার চেষ্টা করি। তবে তার আগে আমরা আইভারের কিছু বিষয় সম্পর্কে জেনে আসি। ফ্রেডিসের ক্রমাগত তোষামোদের কারণে আইভার সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং সময়ের সাথে সাথে সে নিজেকে আসলে একজন দেবতা বলে বিশ্বাস করতে শুরু করেছিল। এমনকি তার দেবত্বের ঘোষণা দেওয়ার জন্য একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। একদিন সে একজন মহিলাকে ধরে নিয়ে আসে এবং তাকে লেগার্থার পোশাক পরিয়ে উপস্থিত মানুষদেরকে বলে সে এই রূপক লেগার্থাকে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বলি দেবে। উপস্থিত জনতা এই বিষয়টা ফেক জানা সত্ত্বেও আইভারের ভয়ে তারা চুপ করে থাকে। তবে তারপরও সেদিন কিছু সাহসী মানুষ আইভারের এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কথা বলার সাহস করেছিল এবং তারা তাদের হৃদয়ে ধারণ করা রানী মানে লেগার্থার পক্ষে কথা বলেছিল। তবে আইভার লেগার্থার সাথে তাদের জড়িত থাকার অভিযোগ এনে একে একে গ্রেপ্তার করে। এরপর সবার সামনে সেই সাজানো লেগার্থাকে নির্মমভাবে বলি দেয় আইভার। হ্যাভিড সার্ক আইভারের এই বিভ্রান্তিকর মানসিকতা আর সহ্য করতে পারছিলেন না। সে যে দেবত্বের ভান করছে সেটা সে জনসম্মুখে প্রকাশ করে দেয়। অন্যদিকে এরপর দিন আইভার দ্রষ্টার সাথে দেখা করে তার পরামর্শ চান, কিন্তু আইভার দ্রষ্টাকে কোনো আশার কথা সেদিন শোনাতে পারেননি। তবে দ্রষ্টা শুধু এটা বলেছিল যে সে একজন নশ্বর সৃষ্টি মাত্র। আইভারের এই চলার রথ তার পায়ের মতোই একদিন ভেঙে পড়বে। এই কথা বলার পর দ্রষ্টা তার নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীও করেছিলেন, কিন্তু দ্রষ্টার কথার কারণে আইভার প্রচণ্ড ক্রোধে তাকে হত্যা করে বসে। এরপর দিন সে সবার উদ্দেশ্যে ঘোষণা করে দ্রষ্টা কাস্টিগার ছেড়ে চলে গিয়েছে। কিন্তু হ্যাভিড সার্ক সেই জায়গাটা পর্যবেক্ষণ করে মাটিতে কিছুটা রক্ত দেখতে পান, তাই সে বুঝতে পারে আসলে কি ঘটেছে। হ্যাভিড সার্ক জানত তার নৃশংস ভাই আইভারের পক্ষেই শুধু দ্রষ্টার ক্ষতি করার সাহস আছে, কিন্তু দ্রষ্টার কথা আইভারের মধ্যে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। সে মনে করে যে এটা দ্রষ্টার ফাঁদ হতে পারে। যাই হোক, লেগার্থার ছেলে বিয়র্ন এবং অন্যরা আলফ্রেডকে সাহায্য করছে এবং হ্যারল্ডকে পরাজিত করছে এই খবর একসময় কাটতে কাটে এসে পৌঁছেছিল। তাই আইভার একদিন সিদ্ধান্ত নেয় আলফ্রেডের সাথে আরেকটি খেলা খেলবে সে। কিন্তু ইংল্যান্ডে অভিযান চালানোর আগে অনেকটা সাবধানতাবশত সে প্রথমে কিছু মিত্র খুঁজছিল এবং একদিন সে পেয়েও যায়, আর ইনি ছিলেন রাজা ওলাফ। আইভার রাজা ওলাফের সাথে একটা মৈত্রী গড়ে তোলার লক্ষ্যে একদিন হ্যাভিড সার্ককে পাঠানোর সিদ্ধান্ত নেন। যদিও হ্যাভিড সার্ক প্রথমে যেতে চাইছিল না, কিন্তু আইভারের কঠোর মনোভাব, বিশেষ করে হ্যাভিড সার্ক যেহেতু থোরা নামের একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু করেছিল, তাই তার দিকে তাকিয়ে হলেও সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এটা বলাই বাহুল্য যে আইভারের পাগলামির কারণে হ্যাভিড সার্ককে সম্মত হতে হয়েছিল। এরপর একদিন প্রবল তুষারপাতের মধ্যে হ্যাভিড সার্ক ওলাফের ওখানে গিয়ে পৌঁছায়। পৌঁছানোর পর সেখানে স্টুয়ার্ট ক্যানুট নামে এক বামন হ্যাভিড সার্ককে তার পোশাক খুলে তাকে অনুসরণ করতে বাধ্য করে। এইভাবে একটা নগ্ন পুরুষ এবং একটা বামনের তুষারময় ভূদৃশ্যের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্যের জন্ম হয়, যেটা আমরা এই ভিডিওর প্রথমে দেখেছিলাম। রাজা ওলাফ অনেক আগেই হ্যাভিড সার্কের আগমন সম্পর্কে অবগত ছিলেন এবং তার জন্য অপেক্ষা করছিলেন। এদিকে কাটতে কাটে একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। কেউ একজন আইভারের প্রতিকৃতি মানে মূর্তি ধ্বংস করে ফেলে। এই মূর্তিটা ছিল আইভারের বীরত্বের প্রতিমূর্তি। স্বাভাবিকভাবেই আইভারের ফলে অনেক রেগে গিয়েছিল এবং এর তদন্তের নির্দেশ দিয়েছিল সে। তদন্তে জানা যায় হ্যাভিড সার্কের বান্ধবী থোরা এই ঘটনার সাথে জড়িত। আর এটা জানার পর আইভার বিস্মিত হয়ে ভাবতে শুরু করে কেন সে একজন ভালো রাজা হওয়ার সত্ত্বেও লোকেরা এখনও তার বিরোধিতা করবে এবং তার ভাবমূর্তি নষ্ট করছে। এরপর থোরাকে তার সামনে হাজির করা হয়। কেন সে এটা করেছে সেটা জানতে চাওয়া হলে থোরা বলে র্যাগনারের সময় প্রত্যেকেই এখানে খুশি ছিল, যা খুশি তাই করতে পারত এবং তাদের কথা বলার স্বাধীনতা ছিল, কিন্তু র্যাগনার তাদের কাউকে তার মতো করে পূজা করতে বাধ্য করত না।
জনগণ জানত র্যাগনার একজন ভালো মানুষ, কিন্তু আইভার প্রতিদিন মানুষকে তার পূজা করতে বাধ্য করছে। এই কথা শোনার পর আইভার তার আত্মসমালোচনা না করে থোরাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেই লক্ষ্যে সে থোরা এবং তার পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারে। ওদিকে কয়েকদিন পর হ্যাবিটসার্কের সত্যিকারের চিন্তাভাবনার কথা ওলাফের কাছে প্রকাশ করে সে। আইভারের নিষ্ঠুরতার বর্ণনা দিয়ে ওলাফকে সে অনুরোধ করে আইভারের অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ওলাফের সহযোগিতা চায় সে। কিন্তু ওলাফ ইতিমধ্যেই আইভারের সাথে মিত্রতা স্থাপন করে ফেলেছিল, তাই হ্যাবিটসার্ক তার বিরুদ্ধে কথা বলার সাথে সাথেই একটা ব্যবস্থা গ্রহণ করে। ওলাফ হ্যাবিটসার্ককে একটা সোনাতে ঝুলিয়ে রাখে এবং তার আন্তরিকতার পরীক্ষা করার জন্য তাপ এবং পানি শূন্যতার মতো কঠিন শাস্তি ব্যবহার করে। এভাবে সেই দিনটা চলে যায়, কিন্তু হ্যাবিটসার্ক তার দৃঢ় বিশ্বাস মনোভাব এবং আইভারকে শাস্তি দেওয়ার প্রতি তার দৃঢ় ইচ্ছাশক্তিতে অটল থাকে। আর এই বিষয়টা শেষ পর্যন্ত ওলাফকে আইভারের বিরুদ্ধাচরণ করতে রাজি করে ফেলে। একইভাবে ওলাফ হ্যাবিটসার্ককে কাট্টেঘাটের জনগণকে অত্যাচার থেকে উদ্ধার করতে সাহায্য করবে বলেও সম্মতি দেয়। অন্যদিকে ইংল্যান্ডে আরেকটা ঘটনা ঘটে চলেছিল। আলফ্রেড যখন জানতে পারে তার মা তাকে রক্ষা করার জন্য তার ভাইকে বিষ প্রয়োগ করেছে, তখন সে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না তার মা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে। তবে জুডিথকে এ সময় অটল দেখাচ্ছিল। সে আলফ্রেডকে বলে তার প্রতিশোধ নেয়ার পর রাষ্ট্রীয় বিষয়গুলো মোকাবেলা করতে। একজন রাজা হিসেবে সে বিলাসিতা করতে পারে না। সাধারণ মানুষের আবেগ এমনকি তার আনন্দ বেদনা সহজে প্রকাশ করা উচিত নয়। প্রকৃতপক্ষে একজন রাজা হিসেবে তাকে আরও বিচক্ষণের মতো আচরণ করা উচিত। যা হোক, এর মধ্যে একটা ড্যানিশ নৌবহর ওয়েসেক্সের পশ্চিম তীরে এসে পৌঁছেছিল। এই ড্যানিশ বহরে কমপক্ষে 1000 যোদ্ধা ছিল। আর এই খবরটা আলফ্রেডের কানেও এসে পৌঁছায়। আর সব শোনার পর আলফ্রেড নিজেই এবার শত্রুর মুখোমুখি হওয়ার পরিকল্পনা করে। কিন্তু এ সময় উবে তাকে বাধা দিয়ে বলে তার নিজস্ব একটা উপায়ে সে এই সংকটটা সমাধান করতে চায়। অন্যদিকে নিজের সন্তানকে হত্যা করার কারণে জুডিথ ঐশ্বরিক শাস্তির মুখোমুখি হয়েছিলেন। জুডিথ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ওয়েসেক্সের ডাক্তাররা এই সম্পর্কে কিছুই করতে পারেনি এবং জাদুকরী ক্ষমতা প্রয়োগ করার পরেও তার কোনো লাভই হয়নি। প্রাসাদের চিকিৎসকরা কিছু তো করতে পারলই না, বাইরের ওঝারাও ব্যর্থ হলো। পুরো বিষয়ে জুডিথ মানসিকভাবে ভেঙে পড়েছিল। তো এরকমই একদিন সে যখন হতাশায় ডুবে আছে, ঠিক তখন একটা পরিচিত কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। সে সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় একসময়ের ভাইকিংস রানী লেগার্থা একদম বিভৎস অবস্থায় ঘরের এক কোণে বসে আছেন। হিমন্ডের পর গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিল লেগার্থা এবং একেবারে নিজে নিজে আত্মগোপনে চলে গিয়েছিল সে। অন্যদিকে উবে ইতিমধ্যে তার বাহিনী নিয়েও রওনা হয়েছিল। ওয়েসেক্সে আক্রমণকারী শত্রুরা ছিল 3 ডেনিশ রাজপুত্রের একটা জোট। তাদের সামনে গিয়ে উবে অনর্থক রক্তপাত এড়াতে প্রথমে আলোচনার সিদ্ধান্ত নেয়। কিংবদন্তি র্যাগনারের ছেলে দূত হিসেবে এসেছে শুনে যোদ্ধারা ঢাল পিটিয়ে উবের নাম জপতে থাকে। এতে বোঝা যাচ্ছিল উবের খ্যাতি পুরো ইউরোপের সুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তবে উবে 3 জন রাজপুত্রকে প্রথমে এখানকার পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করে। সে তাদের বলে এখন এখানে ভাইকিংসদের নিজেদের জন্য ভূমি রয়েছে, এখানে তারা নির্বিঘ্নে বসবাস করতে পারে। খাদ্য এবং পোশাকের কোনো চিন্তা নেই, ফলে বেঁচে থাকার জন্য আর যুদ্ধের প্রয়োজনও নেই। সেদিন সংক্ষিপ্ত আলোচনার পর 2 রাজপুত্র তার প্রস্তাবে সম্মতি জানায়, কিন্তু অন্যজন মানে ফ্রেডো নামের অন্য এক রাজপুত্র সেটা প্রত্যাখ্যান করে। তার এই মনোভাবের বিষয়টাকে উবে ব্যক্তিগতভাবে অপমান হিসেবে দেখে, তাই সে ফ্রেডোকে একটা দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ জানায়। দেখা যায় দুপক্ষের সম্মতিতেই লড়াই শুরু হতে যাচ্ছে। নিয়ম আগের মতোই, তাদের একজনকে এই লড়াইয়ে মরতে হবে। লড়াই শুরু হওয়ার পর উবে ভয়ঙ্কর এক আঘাতে ফ্রেডোর পেট চিরে ফেলে, কিন্তু ফ্রেডো পাল্টা ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। উবে এরপর ফ্রেডোর ডান বাহুতে আঘাত করে, তবে ফ্রেডো উবের পেটে এবং মাথায় কোরালের হাতল দিয়ে জোরে পাল্টা আঘাত হানে। ফ্রেডোর এই প্রচণ্ড আঘাতে উবে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। ফলে ফ্রেডো যখন উবের অস্ত্র কেড়ে নিতে যাবে, তখন উবে আচমকা উঠে দাঁড়িয়ে তাকে আছাড় মারে এবং একের পর এক প্রচণ্ড ঘুষি মারতে শুরু করে। তবে ফ্রেডো এত সহজে হার মানার পাত্র ছিল না। সে উবেকে ফেলে দিয়ে আবার আক্রমণ চালায় তার উপর। লম্বা তরবারি না থাকায় উবে এবার ফ্রেডোর বিশাল কোরালের আঘাত প্রতিরোধের জন্য তার কাছে থাকা ছুরির উপরেই ভরসা করেছিল। যদিও ছুরিটা তার ছোট ছিল, কিন্তু এটার ব্যবহারের সুবিধা ছিল, মানে এটাকে দ্রুত গতিতে চালানো যেত।
তাই সে দ্রুত ফ্রেডোর হাতে আঘাত করে এবং এরপর উড়ুতে, আর একই সাথে এই কৌশলে তাকে ধরার চেষ্টা করতে থাকে। কিন্তু কে জানে, হয়তো ইংল্যান্ডের নিরামিষ খাবারের কারণে অথবা ফ্রেডোর অসাধারণ সহ্য শক্তির কারণে উবের একের পর এক আক্রমণের পরও ফ্রেডোকে তেমন কাহিল হতে দেখা যাচ্ছিল না। কিন্তু তাদের দুজনকে এ সময় ক্লান্ত মনে হচ্ছিল। শুধু শক্ত মনোবলের কারণেই লড়াই চালিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত শারীরিকভাবে শক্তিশালী ফ্রেডো উবেকে পরাস্ত করে ফেলে। নিজের পরাজয় আসন্ন দেখে উবে এবার নর্স গড ওডিনের কাছে প্রার্থনা করে। এ সময় উবের কথাবার্তা অনেকটা র্যাগনারের মতোই মনে হচ্ছিল। লেগার্থ এর আগে একবার বলেছিলেন, উবেই র্যাগনারের সবচেয়ে বেশি সাদস্যপূর্ণ ছেলে, সেটা হোক চেহারায় কিংবা ব্যক্তিত্বে। তো ফ্রেডো যখন শেষ আঘাত হানতে চাচ্ছিল তখন উবে হঠাৎ বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায় এবং পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এই অবস্থা দেখে ফ্রেডোর সহকারী প্রতিশোধ নিতে আসে, কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকা টার্ভি তাকে হত্যা করে। উবে শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব যুদ্ধটা জিতে নিয়েছিল এবং অন্য দুই রাজপুত্র তাদের লোকদের নিয়ে পূর্ব অ্যাংলিয়ায় বসবাসের জন্য রাজি হয়ে যায়। তবে উবের আঘাতটা ছিল বেশ গুরুতর। সে ভালোভাবে চলাফেরা করতে পারছিল না। তবু একক প্রচেষ্টায় এই যুদ্ধটা রুখে দিয়েছিল উবে। আর এরই মাধ্যমে এটা বলা যায় নিঃসন্দেহে র্যাগনারের সবচেয়ে গর্বিত সন্তান হিসেবেই নিজেকে পরিচয় দিয়েছিল সেদিন সে। অন্যদিকে আইসল্যান্ডে চলছিল অন্য ঘটনা। প্রতিশোধের আগুন জ্বলে উঠলে থারগ্রিম বোলকে হত্যা করেছিল। এটা খুব বেশি দিন হয়নি এখনো, আপনাদের মনে আছে নিশ্চয়ই। একদিন তারা থারগ্রিমকে উষ্ণ প্রসবনে হট স্প্রিংয়ে খুঁজে পায়। এই ঘটনায় ফ্লোকি বুঝতে পেরেছিল আরও লড়াই আসন্ন, তাই রক্তপাত ঠেকাতে ফ্লোকি নিজেকে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চায়। তবে ভোটে তার প্রস্তাব নাকচ হয়ে যায়। শুধু কেজুটেল পরিবারই নয়, আইভিল্ডের সন্তানরাও ফ্লোকির প্রস্তাবে সম্মত হয় না। তাই ফ্লোকি সবাইকে একত্র করে সেদিন অনেকটা আন্তরিকতার সাথে বেশ কিছু কথা বলেছিল তাদের। সে বলেছিল উভয় পরিবারই তাদের সন্তান হারিয়েছে, তাই আর কোনো জীবন হারাতে দেয়া যাবে না, বিশেষ করে যখন এই দুই পরিবার এখন আত্মীয়তার সূত্রে আবদ্ধ। কেজুটেলের কন্যা তরুণ গর্ভবতী হয়েছিল। এটা আইল্যান্ডের প্রথম নতুন প্রাণের জন্মের প্রতীক হয়ে উঠতে যাচ্ছিল। ফ্লোকি এ সময় উভয় পক্ষকে অনুরোধ করে তাদের একে অপরের বিরুদ্ধে অস্ত্র না ধরার জন্য। তবে এরপর একদিন দেখা যায় গর্ভবতী তরুণ হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছে। হেলগি নামে একজন সন্দেহ করে যে তার বাবা তাকে হয়তো মেরে ফেলেছিল, কিন্তু তরুণ এমনভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল যা কোনো যুক্তি দিয়ে বিচার করা সম্ভব ছিল না। এই প্রতিকূল পরিবেশে একা থাকা নিশ্চিত মৃত্যু। তা সত্ত্বেও তরুণ কিভাবে নিখোঁজ হয়েছিল? এরপর এক ঝড়ের রাতে ফ্লোকি তরুণের ভূত দেখতে পায়। ফলে সে বুঝতে পারে তরুণ যেভাবেই হোক মারা গিয়েছে। এ সময় তরুণের সেই অবয়বটা ফ্লোকির সামনে এসে তাকে বলে, আমার স্বামীর ভাই অ্যাসবিয়র্ন পাথর দিয়ে আমার মাথা থেতলে দিয়ে হত্যা করেছিল। এবং সে আরও জানায় তার দেহটা এখন কোথায় কবর দেওয়া হয়েছে। এরপর দিন সবাই সেখানে গিয়ে সত্যি তরুণের মৃতদেহ খুঁজে পায়। তরুণের এই মৃত্যু উভয় পরিবারকে শোকে স্তব্ধ করে ফেলে। কিন্তু আসল অপরাধী ছিল আইভিল্ডের তৃতীয় ছেলে আসবিয়র্ন। তাই ফ্লোকি শাস্তি হিসেবে তাদের বসতি থেকে নির্বাসিত করে। যেহেতু শীতকাল একেবারে দোরগোড়ায় ছিল, তাই বাইরে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটা বুঝতে পারা সত্ত্বেও ফ্লোকি বলে আসবিয়র্ন করুণা পাওয়ার যোগ্য নয়। কিন্তু পুত্র স্নেহে অন্ধ আইভিল্ড ফ্লোকির সঙ্গে এবার দ্বন্দ্বযুদ্ধে লড়তে চেয়েছিল, কিন্তু সে জানত এতে তার কোনো সুবিধা হবে না। তাই অন্য কোনো উপায় না দেখে আইভিল্ডের পরিবার বসতি ছেড়ে চলে যায়। আর এরপরে আইসল্যান্ডে শীতের আগমন ঘটে। এর কয়েকদিন পর নির্বাসিত হেলগিকে দেখা যায় ঠান্ডায় জমে প্রায় মরে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেখা যায় তার কিছু আঙুল ফার্স্ট বাইটের কারণে পচনও ধরেছে। কঠোর পরিস্থিতি এবং খাদ্যের অভাবে নির্বাসিত আইভিল্ডের পরিবার মৃত্যুর সাথে পাল্টা লড়ছিল। কয়েকজন শিশু ইতিমধ্যেই মারা গিয়েছিল এবং পরিবারের বাকিরা শয্যাশায়ী হয়ে পড়েছিল। তাই হেলগি এবার তার পরিবারের জন্য ফ্লোকির কাছে সাহায্য চায়। ফ্লোকি প্রথমেই তার পচে যাওয়া আঙুলগুলো কেটে ফেলে। তারপর তারা আলোচনা করে আইভিল্ড পরিবারকে সাহায্য করা উচিত কিনা। ফ্লোকির আশঙ্কা হচ্ছিল আইভিল্ড ফিরে এলে তাদের বর্তমান শান্ত হয়তো বিঘ্নিত হবে। কিন্তু হেলগি এ সময় যুক্তি দেখায় এত কষ্ট সহ্য করার পরও তার বাবার মানসিকতায় পরিবর্তন এসেছে এবং তারা সবাই নিজেদের ভুলের জন্য অনুশোচনা করছে। কিন্তু একথা সত্ত্বেও ফ্লোকি মতামত দেয় একজন ভুক্তভোগী হিসেবে যার পুত্র এবং কন্যা দুজনকে হত্যা করা হয়েছে, সেই কেজুটেলের মতামত তাদের কাছে আগে নিতে হবে এবং সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তো কেজেটেলের কাছে মতামত চাওয়া হলে দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে সে উদারতার স্বাক্ষর রেখে আইফিল্ডের সাহায্যের জন্য সম্মতি দেয়। এরপর তারা প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বেরিয়ে পড়ে এবং অবশেষে আইফিল্ডের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে গিয়ে পৌঁছায়। কেজেটেল যখন তার পুরনো শত্রুকে সাহায্য করতে আসে তখন আইফিল্ড তীব্র অনুশোচনায় ভেঙে পড়েন এবং নতুনভাবে সবকিছু শুরু করার জন্য প্রতিজ্ঞা করেন। সেই মুহূর্তে কেজেটেলও ফ্লোকির বিশ্বাসের সাথে একমত হয়েছিল এবং এসব দেখে বোঝা যাচ্ছিল এই ভাইকিংসটা সত্যি এবার রক্তপিপাসু বর্বর থেকে ভালোবাসা ও মমতার একটা সমাজে রূপান্তরিত হতে চলেছে। কিন্তু আসলেই কি তাই? ভাইকিংসদের চেঞ্জ হওয়া কি এতটাই সহজ? পরের দিন যখন সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় তখন দেখা যায় কেজেটেল হঠাৎ তার উদারতার মুখোশ খুলে ফেলেছে। সে এবং তার লোকেরা ফ্লোকির সামনেই আইফিল্ডের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে। সেদিন মৃত্যুর সময় আইফিল্ড বুঝতে পেরেছিল কেজেটেল বরাবরই ছদ্মবেশী একটা দানব ছিল। সেই ঘটনার পর থেকে সে আসলে সবসময় প্রতিশোধের জন্য অপেক্ষা করত। কখনোই কেজেটেল তার সন্তানদের নির্মম হত্যার কথা বলে যাননি। এই ঘটনার পর ফ্লোকির শান্তির শেষ আশাটাও সম্পূর্ণভাবে নিভে গিয়েছিল। সে ভেবেছিল তারা হয়তো সংঘাত এবং হত্যার চক্র থেকে মুক্তি পেয়েছে এবং এই নতুন জগতে নবজীবন লাভ করবে, কিন্তু মানব প্রকৃতি এত সহজে পরিবর্তিত হবার নয়। তাই স্বাভাবিকভাবেই ফ্লোকির চিন্তাভাবনা ছিল ভুল। এরপর দিন কেজেটেল আইফিল্ডকে একেবারে মৃত্যুদণ্ড কার্যকর করার মতোই জবাই করে, কিন্তু হেলগি কেজেটেলের জামাই ছিল এবং সবসময় তার পক্ষেই ছিল, তবুও তার প্রতি কোনো দয়া দেখানো হয়নি। সেই ম্যাসাকারের পর সবাই যখন ঘরে ফিরে আসে তখন ওডের মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। তাই ফ্লোকির কাছ থেকে সব ঘটনা শুনে পুরোপুরি ভেঙে পড়ে সে। অনেকটা সহানুভূতিশীল অড সর্বদাই চাইতো এই দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাক। সে যেটার মধ্যস্থতা করার চেষ্টা এর আগে করেছিল। অড ফ্লোকির উপরে বিশ্বাস রেখেছিল, এই নতুন বিশ্বের উপরে বিশ্বাস রেখেছিল সে, কিন্তু তার বাবা যে একজন দানব সেটাই শেষ পর্যন্ত প্রমাণিত হয়। সে যেটা করেছে সেটা কোনো প্রতিশোধ নয়, বরং এক নির্মম গণহত্যা। এরপর দিন একটা উঁচু পাহাড় থেকে লাফিয়ে পড়ে হতাশাগ্রস্ত অড আত্মহত্যা করে এবং এটা ফ্লোকির দাঁড়িয়ে দেখা ছাড়া আসলে কিছু করার ছিল না। সেদিন অডকে সমাহিত করার পর ভেঙে যাওয়া মন নিয়ে ফ্লোকি দেবতার কাছ থেকে উত্তর খুঁজতে শুরু করে এবং সে হারা উদ্দেশ্যে অনেকটা বেরিয়ে পড়ে। একসময় সে একটা গুহার সন্ধান পায় এবং তার মধ্যে সে প্রবেশ করে, কিন্তু ভেতরে গিয়ে ফ্লোকি যা দেখতে পায় যেটা তাকে একেবারে হতবাক করে দেয়। এটা ছিল একটা ক্রুশ। তাই ফ্লোকি ভাবতে থাকে, তাহলে কি এর কারণেই তারা দেবতাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে? ফ্লোকি যে দেবতার সন্ধান করছিল সেটা কি আদতে খ্রিস্টানদের ঈশ্বর? এই নির্মম পরিণতিতে ফ্লোকিকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল আর সে তখন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তাহলে কি এর অর্থ? খ্রিস্ট ধর্ম ভাইকিংসদের চূড়ান্ত নিয়তি নাকি? ঠিক সেই মুহূর্তে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে এবং গুহাটি ধসে পড়ে। এই আইসল্যান্ডের ভূখণ্ডে এরপর কি ঘটেছিল সেটা তো আমরা দেখবই। আপাতত চলুন আমরা অন্য কিছু বিষয় সম্পর্কে একটু জেনে আসি। আইভারের ছেলে শেষ পর্যন্ত জন্ম নিয়েছিল। গর্ভাবস্থায় ফ্রেডিস আইভারকে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সন্তান হবে নিখুঁত এবং ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন। তাই সে বাচ্চার নাম রেখেছিল বালদুর। ফ্রেডিস সফলভাবে সন্তান জন্ম দেওয়ার পর আইভার প্রচণ্ডভাবে খুশি হন, কিন্তু বাচ্চাকে দেখার পর আইভারের হাসি সব মিলিয়ে যায়, কারণ এই বাচ্চাটিও তার মতো প্রতিবন্ধী হিসেবে জন্ম নিয়েছিল। তবে তার হতাশা দেখে ফ্রেডিস কিন্তু ভেঙে পড়েননি। চতুর ফ্রেডিস এটাকে একটা অলৌকিক ঘটনা হিসেবে দেখে এবং সে জোর দিয়ে তাকে বলে বাচ্চাটি আইভারের বৈশিষ্ট্যই ধারণ করেছে। সে আইভারকে বোঝানোর চেষ্টা করে যে বাবা এবং ছেলে দুজনই ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, কিন্তু আইভার এবার তার কথায় সায় দেয়নি। সে জানত বাচ্চাটি অন্য কারো, তবে একজন রাজা হিসেবে আইভার মানুষের সন্দেহের মুখে পড়তে চায়নি, কারণ এতে প্রমাণ হতো সে নিজেই বন্ধ্যা। আবার একই সাথে উত্তরাধিকার ছাড়াও থাকতে চায়নি সে। যদি বাচ্চাটি নিখুঁত হতো তাহলে তাদের গল্পের শেষটা হয়তো পারফেক্ট হতে পারত, কিন্তু বাচ্চাটিও প্রতিবন্ধী ছিল এবং আইভার চায়নি যে তার ছেলে নিজের ট্র্যাজেডি নিয়ে বেড়ে উঠুক এবং মানুষের ঠান্ডা দৃষ্টি এবং উপহাসের মধ্যে বেঁচে থাকুক। তাই আইভার তার বাবা র্যাগনারের উদাহরণ অনুসরণ করে বাচ্চাটিকে একটা ভাগাড়ে রেখে আসে। ফ্রেডিস যখন জানতে পারে বাচ্চাটি হারিয়ে গিয়েছে তখন সে তার উপরে রেগে যায়, কিন্তু আইভার তার রাগের কোনো গুরুত্ব দেয় না। সে ফ্রেডিসের অভিনয়ের সাথে সাথে নিজেকে আর মেশাতে চায়নি। এর একদিন পরে কিছু শিকারী একটা শিয়ালের গর্তে একটা বাচ্চার অবশিষ্টাংশ খুঁজে পায়,
কিন্তু এটা জানার পর ফ্রেডিস বলে সেটা পরিত্যক্ত কোনো বাচ্চা। কিন্তু ফ্রেডিসের আচরণ আইভারকে সেদিন গভীরভাবে হতাশ করেছিল। তাকে সে বারবার জোর দিয়ে জিজ্ঞাসা করেছিল বাচ্চাটা কার, কিন্তু ফ্রেডিস তাকে একই জবাব দিয়েছিল। কিন্তু এবার আইভার আর নিজেকে ধরে রাখতে পারেনি। আইভার ফাইনালি ফ্রেডিসের মিথ্যা প্রকাশ করে দেয় তাকে। ফ্রেডিস সবসময় তার সম্পর্কে গর্ব করে বেড়াত। আইভার এই প্রশংসা উপভোগ করত, কিন্তু তার প্রতিবন্ধী বাচ্চার জন্ম তার সব ইলিউশনকে ভেঙে দিয়েছিল। এদিকে ওয়েসেক্সের লেগার্থা তার যুদ্ধ পরবর্তী অভিজ্ঞতার কথা মনে করতে শুরু করেছিল এবং মনে মনে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। হেমন্ডের মৃত্যুর পর লেগার্থা তার আহত পা নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে। তারপর সে একজন কৃষক হিসেবে বেঁচে থাকার আশা করেছিল। নিজেকে ক্রমাগত যুদ্ধ এবং হত্যার মধ্যে পড়তে দেখে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল লেগার্থা। একদিন এক দয়ালু উইঞ্চ মানে ডাইনি মহিলা তাকে খুঁজে পায় এবং তার শ্বশুরশায়ী সেদিন সে বেঁচে গিয়েছিল। এই উইঞ্চ ডক্টরের কাছে থাকাকালীন লেগার্থা বিশ্বাস করতে শুরু করেছিল তার এই মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার বিষয়টা তাকে একটা নতুন সূচনা এনে দেবে। তাই সে তার লম্বা চুলগুলো কেটে ফেলে। বন্ধুরা, আমরা এই পুরো জার্নিতে দেখতে পেয়েছিলাম একের পর এক সন্তান জন্ম দিলেও লেগার্থার উপরে কখনোই বয়সের ছাপ পড়েনি। এর মূলত বড় একটা কারণ ছিল সে কখনোই বড় কোনো ধরনের কষ্টের মুখোমুখি হয়েছিল না। কিন্তু এবার কার্টেগাট এবং প্রিয়জনকে হারানোর পর এক সময়ের উজ্জ্বল ভাইকিংস রানী তার আগের জৌলুসটাই হারিয়ে ফেলেছিল। অন্যদিকে স্তন ক্যান্সারে আক্রান্ত জুডিথ অনেকদিন ভোগে শেষ পর্যন্ত মারা গিয়েছিলেন। অ্যাথেলিস্তানের সাথে তার সম্পর্ক এবং আলফ্রেডের জন্ম তাকে একটা কান হারিয়েছিল, কিন্তু ভবিষ্যৎ রাজাকে রক্ষা করা তার একমাত্র মিশন হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীতে। আমরা গত পর্বে দেখেছিলাম লেগার্থা এই জুডিথের কাছে ফিরে এসেছিল। তাই লেগার্থা জুডিথের সম্পর্কে তার মানসিকতা সম্পর্কে প্রিয়জনদের বোঝায় এবং সান্ত্বনা দেয়। সে তাদেরকে বলে এই মহিলা যদিও কোনোদিন অস্ত্র ধরেনি, কিন্তু সে তার নিজের স্টাইলে লড়াই করেছে। যখন সে মনে করেছে আলফ্রেড তার সিংহাসন নিয়ে সুরক্ষিত, তখন জুডিথের মিশন শেষ হয়েছে বলেই ধরা যায়। ফ্রেন্ডস, এই পর্বটা সিজন 5-এর ফাইনাল পার্ট এবং সার্বিক প্রেক্ষাপটে বলতেই পারেন এটা র্যাগনারের ছেলেদের নিজেদের মধ্যেকার লড়াইয়ের গল্পে পরিণত হয়েছে। আর একটা বিষয় হয়তো আপনাদের জিজ্ঞাসা হতে পারে, সেটা হচ্ছে ভাইকিংসরা এই যুদ্ধে বন্ধু এবং শত্রুকে কিভাবে ডিভাইড করত। আসলে এটাও আমার কাছে প্রচণ্ড অবাক লেগেছে। তবে এই বিষয়টা মনে হয় ডিরেক্টরও বুঝতে পেরেছিলেন, তাই এই পর্বে সেই পুরো ঘটনাগুলোকে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। তো বিয়র্নের আক্রমণের কৌশল ছিল সৈন্যদের দুটি প্রধান দল প্রধান দুটি গেট দিয়ে আলাদা আলাদাভাবে আক্রমণ করবে। এছাড়া দুটো সৈন্যবাহিনীকে সাদা এবং নীল রঙের চিহ্ন দিয়ে দেওয়া হয়। বিয়র্ন এবং ওলাফ সাদা সৈন্যদের নেতৃত্ব দিয়েছিল এবং হ্যারল্ড ও হ্যাভিটসার নীল সৈন্যদের নেতৃত্বের দায়িত্ব ছিল। অন্যদিকে যুদ্ধ শুরুর আগে আইভারকে ফ্রেডিসের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। অদ্ভুত ব্যাপার হলো এই মহিলাই আইভারের জীবনে একমাত্র নারী ছিল যে আইভারকে ক্ষমা চাইতে বাধ্য করতে পেরেছিল। তাছাড়া আইভার বুঝতে পেরেছিল এখন তার ভাইরা তার বিরুদ্ধে চলে গিয়েছে, তাই ফ্রেডিস এখন একমাত্র তার গুরুত্বপূর্ণ আপনজন। আইভার ক্ষমতায় আসার পর কার্টেগাটের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত উন্নতি সাধন করেছিল, যা তাকে আক্রমণকারীদের প্রতিহত করার একটা প্রচণ্ড আত্মবিশ্বাস তৈরি করেছিল। তো একসময় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে ভাইদের মধ্যে শুরু হয়। বিয়র্নের নেতৃত্বে আক্রমণকারী দল সরাসরি শহরের গেটে আক্রমণ করে। বিয়র্নের সরাসরি মুখোমুখি হয় আইভার। সেই সময় তার তীরন্দাজদের তীর বর্ষণ করতে নির্দেশ দেয়। অন্যদিকে দুটি লকেট লাঞ্চারের সাথে হ্যারল্ড তাদের আক্রমণ শুরু করে। ফ্লোকির চলে যাওয়ার পর হ্যারল্ডের যুদ্ধ সরঞ্জাম অনেকটাই সেকেলে টাইপের ছিল। ব্যাটেলিং র্যামস, মই, দড়ি এবং খুঁটি, এমনকি একটি ক্যাটাপল্টও প্রস্তুত ছিল না তার বাহিনীতে। তবুও হ্যাভিটসার একটা খুঁটি ব্যবহার করে প্রথমে প্রাচীরে উঠে আসে। র্যাগনারের ছেলে দাবি করা ম্যাগনাস সমান্তরে লড়ে চলেছিল আইভারের বাহিনীর সঙ্গে। হ্যারল্ড ব্যাটিং রানের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা ডিপ্লয় করার সাথে সাথে মনে হয়েছিল সবকিছু তার হতে চলেছে, কিন্তু আইভারের কাছে এটার একটা পাল্টা ব্যবস্থা প্রস্তুত ছিল। সেটা হলো ফুটন্ত তেল। এই তেল যখন এরপর নিচে ঢালা শুরু হয়, তখন আক্রমণের চরম পর্যায়ে পৌঁছে যায়। যোদ্ধারা তাদের শক্তি দিয়ে লড়াই করতে শুরু করে। অন্যদিকে আইভারের লেফটেন্যান্টও অসাধারণ সাহস দেখিয়েছিল। এক চোখ থাকা সত্ত্বেও তার যুদ্ধ দক্ষতা ছিল দেখবার মতো। লেফটেন্যান্ট কয়েকজন শত্রুকে হত্যা করার পর হ্যারল্ডের অস্ত্র এক ঝটকায় কেড়ে নেয়। এ সময় তার জীবন বাঁচাতে হ্যারল্ড উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে। একটা খুঁটি ধরে পড়ার পরও সে গুরুতর আহত হয়। পরিস্থিতি পাল্টে যেতে দেখে চালাক হ্যাভিটসার সাথে সাথে আরেকটা দড়ি ব্যবহার করে প্রাচীর থেকে নেমে আসে।
হ্যারল্ডের কাছে পৌঁছে সে তাকে জিজ্ঞাসা করে এখনই তাদের পিছু হটা উচিত কিনা, কারণ হ্যাবিটসার দেখতে পেয়েছিল শত চেষ্টা করার পরেও সে কাট্টেঘাটের প্রধান গেটটা ভাঙতে পারছিল না। কিন্তু হ্যারল্ড তার কথার উত্তরে বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। তার আশা ছিল বিয়র্ন হয়তো সফল হবে শেষ পর্যন্ত, কিন্তু আইভারের কাছে আরও কৌশল মজুদ ছিল। এরপর দেখা যায় তারা একটা বড় বেল ব্যবহার করেছে এবং বিয়র্নের দলের দিকে আগুন ফুঁকতে শুরু করেছে। তবে বিয়র্ন এবং তার আক্রমণকারী দল তীর এবং আগুনের মধ্যেও শেষ পর্যন্ত শহরের গেট ভেঙে ফেলতে সক্ষম হয়। কিন্তু তারপরে তারা যখন ভেতরে ঢোকে তখন যেটা দেখতে পায় সেটা হলো শত্রুর পুরো বেষ্টনীর মধ্যে পড়ে গিয়েছে তারা। দ্বিতীয় গেট বন্ধ হওয়ার সাথে সাথে তাদের সৈন্যরা একটা গ্যালোটিনের মতো কাটা পড়ে। এটা ছিল আইভারের ডিজাইন করা একটা ফাঁদ। বিয়র্নের সাথে যে যোদ্ধারা ভেতরে ঢুকেছিল তারা যেন জারের মধ্যে আটকা পড়া কচ্ছপের মতো একদম ছটফট করতে শুরু করেছিল। সেই মুহূর্তে পুরো পরিস্থিতি দেখে বিয়র্নও হতাশ হয়ে বসতে পারে যে আইভারের চালাকি এবং কৌশলের বিরুদ্ধে আসলে তার সাহসের কোনো মূল্যই নেই। তীরের পর তীর বৃষ্টির মতো বর্ষিত হতে থাকলে বিয়র্নের যোদ্ধারা একের পর এক নিহত হতে থাকে। এ সময় গানহিল মই বেয়ে ওঠার সময় একটা তীর তার পায়ে এসে বিদ্ধ হয়, কিন্তু তার স্বামীকে বাঁচানোর জন্য এটা ছিল তার কাছে তুচ্ছ একটা আঘাত। আর বিয়র্ন এই সুযোগটা কাজে লাগিয়ে এই ঘেরাও অবস্থাটা ভেঙে ফেলে এবং অবশিষ্ট কয়েকজন যোদ্ধাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় এবং গানহিল্ডের কভারে পালিয়ে যেতে সক্ষম হয় সে। অন্যদিকে ম্যাগনাসেরও শেষমেশ মনে পড়েছিল সে যে র্যাগনারের ছেলে। ওডিনের সুরক্ষায় সে বিশ্বাস করতে শুরু করেছিল সে অপরাজেয়। ম্যাগনাস তখন শহরের প্রাচীরের দিকে ছুটে যাচ্ছিল শেষ লড়াই করার জন্য, কিন্তু হ্যারল্ড এবার তাকে ধরে ফেলে এবং তাকে পিছু হটার নির্দেশ দেয়। আসলে এই হ্যারল্ডের এতদিন পরে ম্যাগনাস সম্পর্কে একটা ভুল ভেঙেছিল, কারণ হ্যারল্ডের কাছে ম্যাগনাস থাকলেও সে সবসময় মনে করত ম্যাগনাস হয়তো ইংরেজদের কোনো চর, কিন্তু হ্যারল্ডের শেষ ভুলটা সে বুঝতে পেরেছিল। তবে দুর্ভাগ্যবশত ঠিক তখনই ম্যাগনাসের বুকে একটা তীর হেসে বিদ্ধ হয়। ম্যাগনাস সত্যিই র্যাগনারের ছেলে ছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে সবসময় বিশ্বাস করত যে সে র্যাগনারের পুত্র। তো এ অবস্থায় আপনাদের কি মনে হয়, বিয়র্ন এবং হ্যারল্ড সহজেই কি পরাজয়টা মেনে নেবে, নাকি তাদের এখনও পরিস্থিতি পাল্টানোর সুযোগ আছে? যুদ্ধে এই পরাজয় বিয়র্নের মনে জটিল আবেগের সৃষ্টি করেছিল। এটা ছিল রাগ, দুঃখ এবং অসহায়ত্বের একটা মিশ্র অনুভূতি। তাই কণ্ঠে অশ্রুসিক্ত ভাব নিয়ে বিয়র্ন তার যোদ্ধাদের সাথে এবার আবেগের খেলা খেলে। বিয়র্ন এ সময় সত্য কথা বলেছিল, তাই তীরন্দাজরা আইভারের নির্দেশ অমান্য করে তার দিকে তীর ছুটতে অস্বীকার করে। কিন্তু আইভার নিজে এবার একটা ধনুক নিয়ে বিয়র্নকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত বিয়র্ন তীরটি আটকে দিতে সক্ষম হয়। এই যুদ্ধের পর আইভার তার নির্দেশ অমান্যকারীদের ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এরপর সে সবাইকে বলে কাট্টেঘাটের মানুষের জন্য সে মরতে প্রস্তুত, কিন্তু এর জন্য তাদের অনুগত্য তার প্রয়োজন। যদি তারা সেটা না দিতে পারে তাকে, তাহলে তাদের তার সাথে মরতেও প্রস্তুত থাকতে হবে। এদিকে পরাজিতরা ক্যাম্পে ফিরে এসেছিল। অদম্য বিয়র্ন আবার আক্রমণ চালানোর জন্য চিন্তাও করেছিল, কিন্তু ওলাফ বলে এই মুহূর্তে তাদের জেতার কোনো চান্স নেই। সে ভেবেছিল তারা যে কৌশলই ব্যবহার করুক না কেন আইভার সহজেই সেটা প্রতিহত করবে। ওদিকে হ্যারল্ডও যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কোনো মানসিক অবস্থায় ছিল না। তাদের মিলিত বুদ্ধিও আইভারের বিরুদ্ধে যথেষ্ট নয়, বিশেষ করে এখন যখন তাদের অর্ধেকেরও বেশি সৈন্য তারা হারিয়েছে। ওদিকে আইভারের উদযাপনের সুযোগ নিয়ে ফ্রেডিজ সেই রাতে গোপনে বিয়র্নের শিবিরে গিয়ে হাজির হয়। সে তাদের কাছে আইভারের কুকর্মগুলো সব প্রকাশ করতে শুরু করে, যার মধ্যে থোরাকে জীবন্ত পুড়িয়ে মারা এবং তার নবজাতক সন্তানকে হত্যা করা সহ অন্যান্য অনেক নৃশংসতা অন্তর্ভুক্ত ছিল। আসলে ফ্রেডিজ আইভারের এই নৃশংসতা দেখতে দেখতে সে অনেকটা বিরক্তি হয়ে উঠেছিল। ফ্রেডিজ আশা করেছিল তারা আইভারকে থামাতে পারবে। একই সাথে সে তাদের বলেছিল আইভারকে পরাজিত করার জন্য সে তাদেরকে সাহায্য করবে। পরের দিন খুব ভোরে ফ্রেডিজ বিয়র্নের জন্য এক কাট্টেঘাটের একটা গোপন গেট খুলে দেয়। এটি আইভারের ডিজাইন করা একটা গোপন পথ ছিল তার নিজের পালানোর জন্য, এবং এটা ব্যবহার করে দিনের পরাজিতরা সরাসরি আইভারের দুর্গে প্রবেশের সুযোগ পায়। আসলে যেদিন ফ্রেডিসের সন্তানকে আইভার হত্যা করেছিল সেদিন থেকে ফ্রেডিস তাকে ঘৃণা করতে শুরু করেছিল। কোনো মাই আসলে তার নিজের সন্তানের হত্যাকারীকে সত্যি ক্ষমা করতে পারে না। ফ্রেডিসের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। তো সব প্রস্তুতি শেষ করে ফ্রেডিস যখন বাড়িতে ফিরে আসে তখন যুদ্ধের শিঙা বাজতে শুরু করে কাট্টেঘাটের দুর্গে। ফ্রেডিস এ সময় বোকা বোকা কণ্ঠে আইভারকে বলে শত্রুরা আবার প্রাচীর আক্রমণ করেছে, কিন্তু আইভার তাদের প্রচেষ্টা নষ্ট করার জন্য এবার একটু উপহাস করে। আসলে আইভারের কনফিডেন্স লেভেল ছিল
অনেক উঁচুতে। অন্যদিকে কয়েকজন প্রতিরোধকারীকে হত্যা করার পর বিয়ন সবাইকে লড়াই বন্ধ করার নির্দেশ দেয়। আসলে সে মূলত আইভারের সাথে হিসাব চুকাতে এসেছিল, কাট্টিকাটি নিরীহ মানুষদের জীবন নিতে নয়। এটা দেখে আইভার বুঝতে পারে যে পরিস্থিতি পাল্টে গেছে এবং সে অবশেষে এটাও বুঝতে পেরেছিল তার মধ্যেই একজন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর সে তার রক্ষীদের আড়ালে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু পালানোর আগে তাকে বিশ্বাসঘাতকের সাথে প্রথমে হিসাব চুকাতে হতো। আইভার এবং ফ্রেডিস শুধু এই গোপন পথ সম্পর্কে জানত, তাই আইভার ধরেই নেয় এই বিশ্বাসঘাতকটা হচ্ছে তার স্ত্রী ফ্রেডিস। আইভার এ ধরনের বিশ্বাসঘাতকতা সহ্য করার মতো কোনো মানুষ ছিল না, তাই সে নিজের হাতে সেদিন ফ্রেডিসকে শ্বাসরোধ করে হত্যা করে। কি দারুণ একটা নিয়তি, তাই না? যে ফ্রেডিসের বুদ্ধির কারণে আইভার একসময় ক্ষমতার শীর্ষে উঠেছিল, সেই প্রিয় মানুষটাকেই সে নিজ হাতে হত্যা করে ফেলল এবং এখন সে একইভাবে তার সিংহাসনটাও হারাতে চলেছে। অন্যদিকে দরজার বাইরে লড়াই তখনও শেষ হয়নি। আইভারের রক্ষীরা অসাধারণ যুদ্ধ দক্ষতা দেখাতে শুরু করেছিল। এ সময় বেয়ারসিকার নামে এক যোদ্ধা একটা বিশাল কুঠার বিয়নের শরীরের উপরে চেপে ধরে, ফলে বিয়নের অবস্থা খারাপ হয়ে যায়। এই বিষয়টা হ্যারল্ড দেখছিল, সেও বিয়নকে সাহায্য করবে কিনা সেটা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিল, কারণ যদি এই মুহূর্তে বিয়ন মারা যায় তাহলে ক্যাটটিগাট এবং গানহিল তার হবে। মূলত এরকম একটা লোভ তার মধ্যে পেয়ে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত হ্যারল্ড বিয়নকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এক শত্রুর ছুরিকাঘাতে আহত হয় সে। সৌভাগ্যবশত আঘাতটি খুব একটা মারাত্মক ছিল না। যা হোক, বাইরের ঝামেলা মিটিয়ে বিয়ন সহ অন্যরা রাজার বাড়িতে গিয়ে ঢোকে, কিন্তু দেখা যায় আইভার অনেক আগেই পালিয়ে গিয়েছে। এ সময় ফ্রেডিসকে স্বয়ং কক্ষে বিছানার উপরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মাথার কাছে ছিল তার বাচ্চার কঙ্কালের কিছু অংশ। যদিও বিয়ন শুধু একবারের জন্য ফ্রেডিসকে দেখেছিল, কিন্তু তার এই আত্মত্যাগ বিয়নকে অনেকটা আবেগাপ্লুত করে ফেলে। সে জানত তাকে ছাড়া মৃত্যুদের জেতার কোনো সুযোগই ছিল না। ফ্রেডিস আইভারকে যে ছোটবেলা থেকে উপহাস এবং অপমান সহ্য করেছে তাকেই সে উষ্ণতা দিয়েছিল, তবুও সে একই সাথে তার রাজ্য হারানোর মূল চাবি কাঠেও ছিল। বিয়ন আনুষ্ঠানিকভাবে সেদিন কাট্টিগাটের দায়িত্ব নেয় এবং ঠিক সেই সময় উব্বে এবং অন্যরা কাট্টিগাটে ফিরে আসে। লেগার্থার আগমন বিয়নের জন্য একটা বাড়তি আনন্দদায়ক ঘটনা ছিল সেদিন। মা ছেলের পুনর্মিলন, ভাইদের একত্রিত হওয়া, একটা শক্তিশালী শত্রুকে পরাজিত করা এবং রাজা হিসেবে অভিষিক্ত হওয়া। সত্যি এটা সিজন 5-এর একটা অন্যতম পারফেক্ট এন্ডিং বলা যেতে পারে। বিয়ন যখন কাট্টিগাটের চূড়ায় একা রাজার তরবারি নিয়ে বসে আছে, তখন তার বাবার শিক্ষাগুলোর কথা মনে পড়তে শুরু করে। র্যাগনার যে ধ্বংসের কথা বলেছিল সেটা আসলে কি এবং সেটা কিভাবে তাদের উপরে নেমে আসবে, সেই বিষয়টাই আমরা সিজন 6-এ দেখব এবং আপনাদের সাথেও সিজন 6-এ দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। ধন্যবাদ।